আজকে আমরা যেটা একটু আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আমাদের একটা নতুন টপিক দিয়েছে এবং এটা হচ্ছে আপার প্রাইমারিতেও কিন্তু এই টপিকটা আসবে। তার সাথে সাথে গ্রুপ সিডির জন্যও কিন্তু এটা ইনক্লুডেড হয়েছে। তো এটা আজকের দিনে ভীষণভাবে মানে ভীষণ পাওয়ারফুল ভাবে এটাকে ফোকাস করার কথা বলা হচ্ছে, পালন করার কথা বলা হচ্ছে। তো সেটা সম্পর্কে আমাদের জানতে হবে যে ব্যাপারটা কি রয়েছে। দেখো, আমাদের যে টপিক সেটা হচ্ছে লিঙ্গ সচেতনতা, যেটাকে জেন্ডার ইকুয়ালিটি বলা হচ্ছে। আর তার সঙ্গে ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়নের কথা বলা হচ্ছে। এবার এটা নিয়ে অনেক ব্যাপার স্যাপার রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে এটার এর ইম্প্যাক্ট দেখা গিয়েছে অনেক জায়গায়, যে লিঙ্গ সচেতনতার কারণে মেয়েরা আজকের দিনে উন্নতি যেমন করতে পারছে, তার সাথে সাথে সুবিধা বা ক্ষমতার অপব্যবহারও করছে। তো সেই কারণে আমরা বিভিন্ন ধরনের যে ইকুয়ালিটি ব্যাপারটা আজকের দিনে আমরা পাচ্ছি না। এটা একটা ভীষণ ব্যাপার কি, যে নারীরা সেদিক থেকে একটা বলছে যে এতদিন ধরে পুরুষতান্ত্রিক সমাজ রয়েছে, তো নারীদের জন্য তো বিশেষ সুবিধা দেওয়াটা উচিত। আবার বিশেষ সুবিধা যখন দেওয়া হচ্ছে তখন পুরুষদের মধ্যে কি হচ্ছে, যে তাদেরকে বিভিন্ন জায়গায় ছোট করা হচ্ছে বা তাদের ক্ষমতা খর্ব হচ্ছে বা তাদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে, যেটা এথিক্যালি ভীষণ রং হচ্ছে। তো সেই কারণে ব্যাপারটা কি ব্যাপার, কেন হয়েছে, কি ব্যাপার একটু আলোচনা আমরা করব। তারপরে আমরা এক্সামের জন্য এমসিকিউ ডিসকাশন করব, যে কি ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে সেগুলো। খুব ইম্পর্টেন্ট জিনিস একটু করব আজকে। দেখো, বর্তমান সমাজে লিঙ্গ সমতা, যেটাকে আমরা বলছি জেন্ডার ইকুয়ালিটি, এবং ওমেন এম্পাওয়ারমেন্ট, যেটাকে বলছি নারী সমতা, এই দুটো কেবল নারীর যে অধিকার রক্ষার বিষয় সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। যে এরকম নয় যে জেন্ডার ইকুয়ালিটি হচ্ছে বা ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে, যে এটা যে শুধু যে নারীদের ক্ষমতায়ন বা নারীদের যে অধিকার রয়েছে সেটাকে রক্ষা করার বিষয়, কিন্তু সেরকম নয়। এটা বেসিক্যালি সমাজের সব স্তরের মানুষের জন্য। সমাজে বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, পুরুষ রয়েছে, নারী রয়েছে, বা এখন ট্রান্সজেন্ডার সবাই রয়েছে। সবাই যাতে সমান সুযোগ পায় এবং তাদের যাতে সুরক্ষা নিশ্চিত করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে, যে জেন্ডার ইকুয়ালিটি এই জন্য বলা হচ্ছে। অর্থাৎ নারী পুরুষ থার্ড জেন্ডার যেটা রয়েছে সবাই কিন্তু সেম, সবাই সমতা, কেউ আলাদা নয়, কাউকে বিশেষ করে কোনো ব্যাপার নয়, সেরকম ব্যাপার নয়, সেই কথা বলা হয়েছে। তো এবার আমরা যখন আলোচনা করব যে জেন্ডার অ্যাওয়ারনেস মানে হচ্ছে, যে আমরা জেন্ডার ইকুয়ালিটি যেমন হচ্ছে তার সাথে সাথে প্রত্যেকের জানা উচিত যে সে যে জেন্ডারের মধ্যে বা সে যে লিঙ্গটার মধ্যে রয়েছে তার সম্পর্কে সচেতন, যে আমরা মেয়ে বলেই যে আমাদের সবকিছু হবে, সবকিছু আমরা করতে পারি সেরকম ব্যাপার না, যে পুরুষ বলেও যে সবকিছু করতে পারি সেরকম ব্যাপার না। অর্থাৎ এখানে মানুষকে তার অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে। আমি কিছু জিনিস আলোচনা করব, এগুলো পড়াতে গিয়ে তারপরে আমরা এমসিকিউ ডিসকাশন করব। এবার আমরা একটা জিনিস বারবার, যে কি বলতো, আমাদের খুব সমস্যা একটা, যে আমরা ওই ইংরেজি বাংলা ট্রান্সলেশন শিখতে গিয়ে না আমাদের এটা খুব গন্ডগোল হয়ে গেছে। যে আমরা যখন খুশি বলছি তখনও হ্যাপি হচ্ছে, যখন আমরা সুখী বলছি তখনও হ্যাপি হচ্ছে। তো খুশি আর সুখীর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, কিন্তু ইংরেজিতে সেটাকে একই বলে দিচ্ছে, আমরাও সেটা ভাবছি একই। সেই হিসেবে আমাদের যখন বিভিন্ন জায়গায় যে কোটি, ৩৩ কোটি দেবতা, সেখানে কোটি বলতে একটা ডিফারেন্ট ব্যাপার, আর সংখ্যার কোটি বলতে একটা ডিফারেন্ট ব্যাপার। অর্থাৎ এইরকম অনেক কিন্তু গন্ডগোল হচ্ছে, কেন? কারণ ইংলিশ বাংলার মধ্যে। তো যতই ট্রান্সলেশন হোক এই সমস্যা কিন্তু সবসময় থেকে যাচ্ছে। তো সেরকম জেন্ডার আর সেক্সের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। তো জেন্ডার বা লিঙ্গ বলতে শুধুমাত্র কিন্তু নারী বা পুরুষকেই বোঝায় না। বর্তমান দিনে তৃতীয় লিঙ্গের মানুষকেও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। কারণ অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু আমাদের ল, সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী থার্ড জেন্ডার এখন দিনে কিন্তু আমাদের তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত। অর্থাৎ জেন্ডার মানে হচ্ছে সমাজের দ্বারা যে নারী পুরুষের যে বৈশিষ্ট্য, বা আরে তৃতীয় জেন্ডারের যে বৈশিষ্ট্য, আচরণ বা ভূমিকা কেমন হবে, সেটা ডিটারমাইন করে আমাদের জেন্ডার। আমরা যদি পুরুষ হই সেরকম কিছু বৈশিষ্ট্য থাকবে, নারী যদি হই কিরকম বৈশিষ্ট্য থাকবে, সেরকম আচরণ হবে, সেরকম ভূমিকা থাকবে। সবাই সবকিছু করতে পারে না, কিন্তু আমরা ইকুয়ালিটি বলতে সবাই সবকিছু করতে যাই, এটাই আমাদের সমস্যা। এবার এখানে জেন্ডার আর সেক্স এর মধ্যে একটা বিশাল পার্থক্য হচ্ছে, যে সেক্স হলো একটা জৈবিক এবং শারীরিক বৈশিষ্ট্য যা জন্ম থেকেই নির্ধারিত হয়। ব্যাপারটা হচ্ছে, তুমি যদি একজন পুরুষ হও বা তুমি যদি একজন নারী হও, তাহলে তোমার একটা বিশেষ শারীরিক বৈশিষ্ট্য থাকবে। ঠিক আছে?
এবার সেটা তোমার একটা জৈবিক, সেই অনুযায়ী তোমার একটা জৈবিক চাহিদা হবে, একটা শারীরিক বৈশিষ্ট্য হবে, সেটা কিন্তু জন্ম থেকেই নির্ধারণ। আর জেন্ডার জিনিসটা কি? জেন্ডার হলো সামাজিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য যা সমাজ এবং পরিবেশ নির্ধারণ করে। মানে আমি একটু ভালোভাবে এক্সাম্পল দিলে মানে এক্সাম্পল দিলে তখন ব্যাপারটা বুঝতে পারবে। যে যেমন একটা কথা বলা হয় যে কোনো ছেলে যদি রান্না বান্না করে তখন বলে এই তুই মেয়েদের কাজ করছিস কেন? বা কোনো একটা ছেলে যদি পুরুষের মতো কাজ করে, দেখ ছেলেটা পুরুষের মতো কাজ করছে, ছেলের লোক ছেলের মতো কষ্ট করছে। তো এটা আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে একজন মহিলা, সে কিন্তু শারীরিক বৈশিষ্ট্য বা জৈবিক দিক থেকে সে কিন্তু একজন ফিমেল, কিন্তু সে তার জেন্ডার কিন্তু ম্যাস্কুলাইন হয়ে যাচ্ছে কেন? কারণ সে এমন কিছু কাজকর্ম করছে যেটা সাধারণত পুরুষেরা করে থাকে। এবার আমাদের কি, মেয়েদের যারা মহিলারা হয় তাদের জন্য কিছু সামাজিক বৈশিষ্ট্য সমাজ বলেছে যে রান্না বান্নার কাজ মহিলারা করবে, তারপর ধরো ঘর পরিষ্কার মহিলারা করবে, আর্নিং ছেলেরা করবে, এরকম হচ্ছে। কিন্তু আজকের দিনে কি হচ্ছে, রান্নার কাজও ছেলেরা করছে, আবার হচ্ছে মানে কোনো মানে আর্নিং সেটাও মেয়েরা করছে। ফলে এই জায়গায় কিন্তু আমরা গন্ডগোল করে ফেলছি জেন্ডার আর সেক্সের মধ্যে। তার মানে কোনো একজন মহিলা সে যদি আর্নিং করে বা চাকরি করে তাহলে সেক্ষেত্রে তার সেক্স হবে ফিমেল, কিন্তু তার জেন্ডার হবে ম্যাসকুলাইন, মানে জেন্ডার হবে তখন পুরুষ। ঠিক আছে? এবার কোনো যদি পুরুষ, সে যদি ঘরের কাজ করে বা রান্না করে তখন তার হচ্ছে সেক্স হবে পুরুষ, কিন্তু তার জেন্ডার হবে ফিমেল বা মহিলা। বৈশিষ্ট্য অনুযায়ী হচ্ছে, আর আমরা এটাকে বারবার গুলিয়ে ফেলি। ঠিক আছে? এটাই আমাদের সমস্যা। অর্থাৎ সেক্স সেক্স এবং জেন্ডারের মধ্যে মূল পার্থক্য হচ্ছে সেক্স হচ্ছে জৈবিক আর জেন্ডার হচ্ছে সামাজিকভাবে নির্ধারিত কাজ। এটা ছেলেদের কাজ, এটা ছেলেরা করবে, এটা মেয়েদের কাজ, এটা মেয়েরা করবে। আমরা একটা কেউ যদি নাচে তখন আমরা বলি এই মেয়েদের মতো নাচছিস কেন? কিন্তু এটা কোনো ওরকম ব্যাপার নয়। আমরা ইকুয়ালিটি বলতে আমাদের আজকের দিনে আমরা আলোচনা করব। এবার জেন্ডার রোল। জেন্ডার রোল কি? জেন্ডার রোল হলো সমাজ দ্বারা নির্ধারিত নারী ও পুরুষের সামাজিক, সাংস্কৃতিক এবং আচরণগত ভূমিকাকে লিঙ্গ ভূমিকা বলা হয়। যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তাহলে জেন্ডার রোল মানে কি? এই যে বললাম, পুরুষেরা বাড়ির প্রধান উপার্জনকারী হবে, নারীরা ঘর সংসার সামলাবে, পুরুষেরা বাড়ির বাইরের কাজ করবে, নারীরা ঘরে সন্তান পালন করবে। তো এইভাবেই জেন্ডার রোল করা রয়েছে। কিন্তু এগুলো কি আজকের দিনে সবাই সব করছে? পুরুষেরাও সব কাজ করছে, নারীরাও সব কাজ করছে। সবাইকে জেন্ডার রোল কিন্তু করতে হচ্ছে। ঠিক আছে? তো এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, এটাই বলা হচ্ছে। এবার জেন্ডার ইকুয়ালিটি কি? একদম সিম্পল ব্যাপার। জেন্ডার ইকুয়ালিটি হচ্ছে যে নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গ সবাই নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির জীবনে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, সম্পদ, সুযোগ, সুবিধা প্রত্যেকটা ক্ষেত্রে সমান অধিকার এবং মর্যাদার কথা বলা হচ্ছে। এটাই আমাদের বুঝতে হবে। যখনই লিঙ্গ সমতার কথা বলা হচ্ছে তার মানে এই নয় যে সব জায়গাতেই সবাই একই সুযোগ পাবে। ব্যাপারটা আমরা বারবার ভুল করে ফেলি যে ছেলেরা এটা করছে মানে মেয়েরা এটা করবে, সেরকম ব্যাপার নয় কিন্তু। দুটোর মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে। লিঙ্গ সমতা মানে এটা নয় যে কাজটা ছেলেরা করছে সেই কাজটাও মেয়েরা করবে। ঠিক আছে? আর আজকের দিনে সেটাই হচ্ছে, মেয়েরা কি করছে? কম্পিটিশন করতে গিয়ে ছেলেরা যে কাজটা করছে আমরা কেন সেই কাজটা করব? তো এটা হচ্ছে সমস্যা। কিন্তু ইকুয়ালিটি কোথায় হওয়া উচিত? শিক্ষার ক্ষেত্রে। যে এরকম যে শিক্ষা, ছেলেরা মেয়েরা সবাই শিক্ষা নিতে পারবে। যে কাজ মেয়েরা করতে পারবে সেই কর্মসংস্থানেও তারা পাবে সুযোগ। স্বাস্থ্যর দিক থেকে সম্পদ যেগুলো রয়েছে, সুযোগ সুবিধা সব জায়গায় তারা সমান অধিকার পাবে। কিন্তু তার মানে এটা নয় যে, যে কাজটা ছেলেরা করছে সেই কাজটা মেয়েরা করবে, বা যে কাজটা মেয়েরা করছে সেই কাজটা ছেলেরা করবে। তার করার ক্ষমতা থাকুক না থাকুক, তাকে সে ক্ষমতা অর্জন করতে হবে। এটাই হচ্ছে সমস্যা আজকের দিনে। ঠিক আছে? তো যাই হোক, এটি সকল লিঙ্গের মানুষের জন্য সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করে। তো লিঙ্গ সমতা বলতে বিভিন্ন লিঙ্গের ন্যায্য আচরণকে বলা হয়। এবার জেন্ডার স্টেরিওটাইপ, এটা খুব সিম্পল। জেন্ডার স্টেরিওটাইপ বলতে বোঝায় যে নারী এবং পুরুষের যে স্বভাব, চরিত্র, ভূমিকা আর ক্ষমতা, আচরণ সম্পর্কে সমাজে কিছু পূর্ব নির্ধারিত এবং সংকীর্ণ ধ্যান ধারণা থাকে। ওই যে বললাম জেন্ডার স্টেরিওটাইপ, মানে এটা যে বলা হয় যে পুরুষ যদি হয়, মর্দ কো কভি দর্দ নেই হোতা, এরকম একটা কথা বলা হয়, দেখবে শুনেছো? তার মানে কেউ যদি কাঁদে, কোনো ছেলে যদি কাঁদে, এই তুই মেয়ের মতো কাঁদছিস কেন, এরকম একটা বলে থাকে। তো বলা হয় যে পুরুষ যারা হবে
তারা কঠোর হবে, কোনো কিছু ইমোশনলেস হবে, শক্তিশালী হবে এবং আক্রমণাত্মক হয়। এবং মহিলারা হবে যত্নশীল, আবেগপ্রবণ হবে। এবার কোনো ছেলে যদি ইমোশনাল হয় তখন বলে, "এই দেখ মেয়েদের মতো ইমোশনাল কেন হচ্ছিস?" ঠিক আছে? ব্যাপারটা সেরকম। আবার কোনো মানে মহিলা সে যদি কঠোর হয়, ছেলের মতো এত রাগ কিসের তোর? সব জায়গায় ব্যাপার। তো এগুলো হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপ। যে আমরা ভাবি যে পুরুষের স্বভাব এরকম হবে, পুরুষের চরিত্র এরকম হবে, পুরুষের ভূমিকা এরকম হবে, নারীর ক্ষমতা, নারীর স্বভাব চরিত্র এরকম হবে। এগুলোকে জেন্ডার স্টিরিওটাইপ হয়। ঠিক আছে? তো এই কথাটাই এইজন্য এর বাইরে যখনই কেউ যেতে যায় তখনই বলে, "দেখ, দেখ সেরকম কি করছে।" সঙ্গে, সঙ্গে আমাদের একটা মানে একটা অন্য ধারণা তৈরি হয়েছে। এবার পেট্রিয়ার্কি খুব সহজ। পিতৃতন্ত্র হচ্ছে একটা সমাজ ব্যবস্থা যেখানে রাজনীতি, অর্থনীতি, পরিবার সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের আধিপত্য এবং কর্তৃত্ব থাকে। তাকে আমরা পেট্রিয়ার্কি বা পিতৃতন্ত্র বলে থাকি এবং এটি লিঙ্গ বৈষম্য তৈরি করে। এটা আমরা দেখেছি আমাদের হয়েছে। লিঙ্গ সমতা, সেই জিনিসটা কি যে লিঙ্গ সমতা? আচ্ছা, এখানে একটা জিনিস আসবে। দেখো এই যে বাংলা করতে গেলে একই হয়ে যাচ্ছে। লিঙ্গ, জেন্ডার ইকুয়ালিটি আর জেন্ডার গ্যাপ আমরা যদি দুটো দেখি, দুটোর মধ্যে ব্যাপার কি হয়? জেন্ডার ইকুয়ালিটি মানে সবাই সমান অধিকার পাবে। জেন্ডার গ্যাপ মানে হচ্ছে সমাজে নারী এবং পুরুষ এবং মহিলার মধ্যে সুযোগ সুবিধার মধ্যে বিভিন্ন অসমতা রয়েছে। যে মেয়েরা হচ্ছে শিক্ষা বা স্বাস্থ্য বা বিভিন্ন জায়গার দিক থেকে একটা লিঙ্গ ব্যবধান, যেটা হচ্ছে লিঙ্গ জেন্ডার গ্যাপ, এটা ব্যবধান হতো, এটা সমতা হয়ে গেছে। লিঙ্গ ব্যবধান হতো, গ্যাপ মানে ব্যবধান। তো একটা লিঙ্গ ব্যবধান লক্ষ্য করা যায়, যার ফলে কি হয় সমাজে লিঙ্গ সমতা নিশ্চিত করার প্রয়োজন হয়। এবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম পরীক্ষা আসবে যে কারা এই জেন্ডার গ্যাপটাকে ইন্ডেক্স হিসেবে প্রকাশ করে। তাহলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম করে। তো তারা আমাদের ডেটা হিসেবে প্রোভাইড করে যে যেখানে আমরা বুঝি 0 থেকে 1 এর মধ্যে। তো যার যত 1 এর দিকে ভ্যালু হবে তার জেন্ডার গ্যাপ তত বেশি হবে। যার কম হবে তার 0 এর দিকে যাবে। 10 to 0 হবে। যেখানে লিঙ্গ ইকুয়ালিটি জেন্ডার গ্যাপ সম্পর্কে আমরা আলোচনা করি। যেমন এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেরকম হয় সেভাবে। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই ডেটাটা পাবলিশ করে থাকে। আচ্ছা, এবার লিঙ্গ সচেতনতা বা জেন্ডার অ্যাওয়ারনেস। তো জেন্ডার অ্যাওয়ারনেস বলতে আমরা কি বুঝি? জেন্ডার অ্যাওয়ারনেস আমরা বলি যে সমাজে যে নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গের প্রতি যে আচরণ, বৈষম্য, অসমতা, ভূমিকা এবং অধিকার সম্পর্কে সবাইকে সঠিক জ্ঞান, সচেতন এবং সমাধান খোঁজাটাই হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস। এই কারণে আজকের দিনে যখন শিক্ষা দেওয়া হয়, দেখবে সেই সময় আর এরকম শিক্ষা মানে অনেকে দেখো আগেকার যুগের যারা বাবা-মা, আগেকার যুগের মানে এখনকার যুগেরই বাবা-মা, তো তাদের শিক্ষা তো প্রকৃত হয়নি বা তাদেরকে জেন্ডার অ্যাওয়ারনেস সম্পর্কে শেখানো হয়নি। ওই জন্য ছেলেকে সেই আগের মতোই তারা মানুষ করতে চায়। মেয়েকেও তারা আগের মতো মানুষ করতে চায়। কিন্তু আজকের দিনে জেন্ডার অ্যাওয়ারনেস হিসেবে তাদেরকে শেখানো উচিত যে রান্না করা শুধু ছেলেদের মানে মেয়েদের কাজ নয়, রান্না করা ছেলেরাও রান্না করতে পারে। কোনো অসুবিধা নেই। কাজের কোনো ব্যাপার না। মানে কাজ যে কেউ করতে পারে। এবার আজকের দিনে এইজন্য দেখো বাবা-মা তারা করছে। কিন্তু তারা তাদের বাচ্চাদেরকে কিন্তু সেই শিক্ষাটা দিচ্ছে না। ঠিক আছে? ফলে ব্যাপারটা হচ্ছে একটা রিভার্স ব্যাপার। একটা সমাজে একটা যাকে বলে বৈষম্য। মানে ব্যাপারটা কি? মানে অনেক সময় কি হয় তোমার হাতে ফোন দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফোন কি করে ব্যবহার করতে মানে ফোন কি করে ব্যবহার করতে হয় সেটা শেখানো হয়নি। এখন সমস্যাটা সেরকম হয়ে গেছে। এখন হাসব্যান্ড ওয়াইফ দেখো দুজনেই কাজ করছে। কিন্তু তারা দেখো বাচ্চাকে যখন শেখাচ্ছে তখন আর সেটা শেখাতে পারছে না। কেন শেখাতে পারছে না? তার কারণ তারা নিজেরা সেটা শিখে আসেনি। ফলে তারা সেই কাজটা করছে। কিন্তু বাচ্চাকে যখন সেই কাজটা কিন্তু আর করাচ্ছে না। ফলে আজকালকার দিনে দেখো মেয়ে যারা হচ্ছে তাদেরকে দেখো রান্না-বান্না শেখাচ্ছে না। যা রান্না-বান্না শিখতে হবে না, শেখাচ্ছে না। আবার ছেলে দেখো তাকেও রান্না-বান্না শেখাচ্ছে না বা অনেক ক্ষেত্রে ছেলেটা শিখছে। মানে এই যে জিনিসগুলো বাচ্চাদেরকে শেখানো, এখনটা দেখো আমরা একটা জেনারেশন ছিল যেখানে শেখাতে হতো না। কারণ কি বাবা মানে দাদু, দিদা এরা ছিল, এরা অনেক কিছু জিনিস শেখাতো। কিন্তু আজকের দিনে তো সেই শেখানোর মতো কেউ নেই। আজকের দিনে একটা বাচ্চাকে শুধু এই স্কুল যাচ্ছে, টিউশন যাচ্ছে, বাড়িতে বসে ফোনে দেখছে। ফলে একটা বাচ্চাকে যে শেখানো বা জ্ঞান দেওয়া, সেটা দেওয়ার মতো তো কারো সময় নেই। ফলে সেই কারণে কি হচ্ছে তারা ইন্টারনেট থেকে যা দেখছে, মানে তারা নিজেরা সেটা করছে। কিন্তু সে করতে গিয়ে তাদের মধ্যে অসামঞ্জস্যতা তৈরি হচ্ছে। মানে যখনই দেখবে আ কোনো মেয়েকে যখনই দেখো রান্না করতে হচ্ছে, "হ্যাঁ, আমি কি তাহলে তোমার বাড়িতে বিয়ে করে রান্না করতে এসেছি নাকি?" চিৎকার করবে। এবার ব্যাপারটা কি? মানে সে বলবে, "তুমি রান্না করো।" এবার ছেলে বলবে, "হ্যাঁ, আমি সারাদিন কাজ করে এসে আমি কেন রান্না করব?" ব্যাস এই হচ্ছে গন্ডগোলের ব্যাপার।
প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি। এবার আজকের দিনে দেখো সে অপশন আছে। আগেকার দিনে তো ডিভোর্সের অপশন ছিল না, আজকের দিনে ডিভোর্সের অপশন আছে। গন্ডগোল হলেই চলো আলাদা। তো ব্যাপারটা কি হচ্ছে যে প্রত্যেকের কাছে ওই যে বললাম অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সচেতনতা বাড়ানো হয়নি। যে ছোটবেলা থেকে যদি এবার তাদের মধ্যে এই যে এর জন্য দায়ী কে? বাবা মা। বাবা মা ছোটবেলা থেকে এই শিক্ষাগুলো দেয়নি। তারা ভেবেছে যে পড়াশুনো করিয়ে দিলেই বাচ্চা মানুষ হয়ে যাবে। হবে না। বাচ্চাকে সঠিক জ্ঞান দিতে হবে। তো আমাদের জেনারেশনেই গন্ডগোলটা হচ্ছে, পরের জেনারেশনে যে কি হচ্ছে দেখতেই পাচ্ছ আজকালকার দিনে কি ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে? ওই জন্য কেবল নারীর অধিকার নয়, বরং পুরুষ, শিশু এবং অন্যান্য লিঙ্গের মধ্যে সমান সুযোগের নিশ্চিত করা শিক্ষা হিসেবে দেওয়ার কথা বলা হচ্ছে। এবার তো এই লিঙ্গ সচেতনতার উদ্দেশ্য কি? লিঙ্গ ভিত্তিক পক্ষপাতটাকে দূর করে একটা দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, যার মাধ্যমে লিঙ্গ বৈষম্য কমানো এবং নারী সব মানুষকে সমান অধিকার দেওয়া। অর্থাৎ উদ্দেশ্য হিসেবে আমরা এগুলো বলতেই পারি যে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা, যে নারী পুরুষ সবাই সমান সুযোগ পাবে। ভেদাভেদ এবং বৈষম্য কমানো, যাতে সব ক্ষেত্রে তার লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূর হয়। ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীদের সবকিছুতে অংশগ্রহণের সুযোগ দেওয়া। সচেতনতা এবং মনোভাব পরিবর্তন, পরিবার, স্কুল, কর্মক্ষেত্র, সমাজে লিঙ্গভিত্তিক নেতিবাচক মনোভাব, ধ্যান ধারণা পরিবর্তন, যে মেয়ে মানে কিছু করতে পারবে না সেরকম ব্যাপার না। সামাজিক ন্যায় এবং অন্তর্ভুক্তি বৃদ্ধি, সবাইকে সমানভাবে মূল্যায়ন এবং সুযোগ দেওয়া, যাতে এই বৈষম্য নির্যাতনটা কমে যায়। অর্থাৎ অ্যাওয়ারনেস, সচেতনতা ছড়ানোটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এবার শিক্ষায় লিঙ্গ সচেতনতার কথা বলা হচ্ছে। তো শিক্ষাক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূর করে এবং শিক্ষার্থীদের মধ্যে লিঙ্গ সমতা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকেই শিক্ষায় লিঙ্গ সচেতনতা বলি। এটা শুধু ছাত্র শিক্ষকদের মধ্যে নয়, শিক্ষক, প্রশাসক, অভিভাবকদের মধ্যেও লিঙ্গ সংবেদনশীল মনোভাব গড়ে তোলার গুরুত্বপূর্ণ। ওই জন্য দেখবে তোমাদের কি মনে আছে জানি না, তোমরা হয়তো কতটা করেছো জানি না। আমার ছোটবেলায় মনে ছিল, মানে এই জিনিসটা হতো যে আমার নয়, একটু যখন এতে পড়তাম, ঠিক আছে? মানে আমার 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 এই জিনিসটা ভালো মনে আছে যে স্কুলে পড়তাম। এবার আমরা হচ্ছে বয়েজ স্কুলে পড়তাম, ঠিক আছে? এবার যখনই কোনো হয়তো আ মেয়ের সাথে কথা বলছি। এবার হয়তো 11-12 এ যখন ভর্তি হলাম, 11-12 এবার বয়েজ গার্লস একসাথে হলো। এবার ক্লাসে যখন হচ্ছে পড়ছি, মানে একসাথে পড়া হচ্ছে। ফলে কথাবার্তা টুকটাক হবে। এবার যখনই কথাবার্তা হচ্ছে বাবা-মা বলছে, "দেখ মেয়েদের সাথে বেশি কথা বলবি না।" ঠিক আছে? আর সেই ছেলে যখন কোনো বান্ধবী রয়েছে, সে হচ্ছে যখন আমার সাথে কথা বলছে তখন তার বাড়ির লোক বলছে, "না, কোনো ছেলের সাথে কথা বলবি না।" মানে ব্যাপারটা কি হচ্ছে যে মানে একটা মনে হচ্ছে যে দেখ কোনো ছেলে যদি যায় তাহলে সেখানে যাবি না। কোনো জায়গায় ছেলে মানে একটা অন্যরকম থটস ব্যাপারটা। যেটা আজকের দিনে কিন্তু এরকম ব্যাপার নেই। আগে মানে আমাদের সময় পর্যন্ত আমরা দেখেছি যে মানে ছেলে মেয়েদের মধ্যে একটা খুব মানে একটা মানে ডিফারেন্স করার প্রচুর চেষ্টা করা হতো। ঠিক আছে? এবার কার ক্ষেত্রে কতটা হয়েছে জানি না। বাট আমাদের মানে আমি নিজের পার্সোনাল ক্ষেত্রে এটা জিনিসটা দেখেছি। তো আজকের দিনে দেখো সেরকম ব্যাপার নেই। কারণ বেশিরভাগ জায়গাতে co-ed ব্যাপারটা হয়ে গেছে। ছোটবেলা থেকেই ছেলে মেয়ে একসাথে পড়ছে, একসাথে খেলছে, কোনো সমস্যা নেই। কিন্তু আগে কিন্তু এই ব্যাপারগুলো ছিল না। ওকে? তো যাই হোক, এর মূল দিকগুলো কি, কি? যে শিক্ষায় সমান শিক্ষা সুযোগ নিশ্চিত করা। যে সবাই যাতে মানে নারী পুরুষ সবাই যাতে সমান শিক্ষা সুযোগ পায়। পাঠ্যক্রমে লিঙ্গ সংবেদনশীলতা, যে পাঠ্যক্রমে যে বিভিন্ন উদাহরণ, রাম কাজটা করে, সব জায়গায় যখন যদি ছেলে উদাহরণ দিয়ে দেয়, তখন একটা লিঙ্গ বৈষম্য তৈরি হয়। এই জন্য পাঠ্যক্রমে দেখবে যখন যদি দুটো উদাহরণ থাকে তখন বলা হয় রাম ক্রিকেট খেলে, তারপরে আরেকটা মানে উদাহরণ দেওয়া থাকবে যে সীতা খেলা মানে কি বলে রান্না করে। এরকম দুটো অপশন দিল, তাহলে কি হলো? একটা লিঙ্গ বৈষম্য দূর হলো। ফলে যে উদাহরণ দেওয়া হবে বা যে কন্টেন্ট দেওয়া হবে, সেখানে নারী ছেলে মেয়ে উভয় ধরনের কন্টেন্ট যেন ব্যবহার করা হয়। যে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই সংবেদনশীলতা যেন দরকার। কিন্তু একটা সমস্যা কি হয় জানো? যেটা এখনকার দিনেও মানে সমস্যা মানে প্রবলেম রয়েছে। আমি কিছুদিন আগে দেখেছিলাম একটা কথা। তোমরা কেউ দেখেছো কিনা জানি না ফেসবুকে, যে যখন সরস্বতী পুজো হয়েছিল। তো সরস্বতী পূজার সময় যে একটা স্কুলে অনেক স্টুডেন্টরা অবজেকশন মানে সাইন করে দিয়েছিল যাতে স্কুলে সরস্বতী পূজা না করানো হয়। কারণ একটা বিশেষ ধর্মের পুজো কেন স্কুলে হবে? সেখানে তো ধর্মনিরপেক্ষ স্কুল। কারণ সেখানে তো এরকম ধর্ম শিক্ষা দেওয়া যায় না। তাহলে স্কুলে কেন সরস্বতী পূজা হবে? দেখেছো কেউ অ্যাপ্লিকেশনটা? কেউ দেখেছো না দেখোনি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখেছো? হ্যাঁ স্যার, আমি স্ট্যাটাসেও দিয়েছিলাম।
তো কেউ যদি একটু ভালো করে লক্ষ্য করো, আমি আমি জিনিসটা লক্ষ্য করেছিলাম যে যারা সাইন করেছিল তাদের নামগুলো যদি দেখতে, প্রত্যেকটাই দেখবে এসটি, যারা শিডিউল ট্রাইব রয়েছে, ঠিক আছে? যারা এই যে মান্ডি, মুর্মু, যেরকম টাইটেল গুলো রয়েছে, মানে যেগুলো এসটি, সাঁওতাল, ভিড, এইসব যারা তারা করেছে। এবার কেন করেছে? তো তাদের কি মানে ডিসক্রিমিনেশন করা হয়েছে সেরকম না। ব্যাপারটা কি? তারা যে সিলেবাস বা পাঠ্যক্রম পড়ছে সেখানে কিন্তু তাদের বিষয়ে কিন্তু কোনো উদাহরণ নেই। ফলে তারা যখন পড়ছে তাদের মনে হচ্ছে এটা কি পড়ছি আমরা? যখন সিলেবাস পড়ছে যে তারা তো তাদের জীবনের সাথে কোনো কিছু জিনিস উদাহরণে পাচ্ছে না। ফলে সমস্যা কি হচ্ছে? তারা নিজেদেরকে মানে একটা বিচ্ছিন্ন মনে করছে। ওইজন্য যতই তুমি চেষ্টা করো, মানে যারা এসটি হয়, বিশেষ করে এসসি দের ব্যাপারটা নয়, যারা এসটি হয়, শিডিউলড ট্রাইব হয়, তারা ঝট করে কোনো পাঠ্যক্রমে বা সিলেবাসে ঢুকে অনেক জায়গায় কিন্তু তারা মানে ঠিকঠাক ভাবে ম্যাচ করতে পারে না। খুব কম সংখ্যক হয় যারা এই জিনিসটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। কিন্তু সবাই কিন্তু এই জিনিসটার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না। কারণ কি? তুমি পড়ছো, দেখছো একজন বন্ধু সবাই চাকরি করছে, এ করছে। কিন্তু তারা তারা ব্যাপারটা অন্যভাবে তাদের জীবন কাটিয়ে এসছে। একটা ট্রাইব থেকে আসছে। হঠাৎ করে তাদের যখন এই সিলেবাস দিয়ে দেবে, তখন কিন্তু তারা সিলেবাসের সঙ্গে নিজেদেরকে অ্যাটাচ করতে পারে না। নিজেদেরকে বিচ্ছিন্ন মনে করে। এই কারণে দেখবে তারা এই জিনিসগুলো হয়েছে। ফলে শিক্ষার পাঠ্যক্রমে কিন্তু তাদেরকেও যাতে অন্তর্ভুক্ত করা হয়, সেই কারণে কিন্তু অনেক কিছু আলোচনা চলছে। তো এটা বুঝতে হবে। ওকে? এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষকদের লিঙ্গ সংবেদনশীলতা এবং সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া উচিত। যে টিচাররাও যাতে এরকম করে যে কোনো কিছু করার সময় যে ছেলেদেরকে প্রেফার করা বা মেয়েদেরকে প্রেফার করা, এই জিনিসটা যেন না করে। ঠিক আছে? বিশেষ করে দেখবে এটা হতো। ঠিক আছে? যে হচ্ছে স্কুলে মেয়েদেরকে একটু বেশি নাম্বার দেয় স্যাররা। আবার হচ্ছে যারা একটু ম্যাডাম হয় তারা একটু ছেলেদেরকে একটু বেশি নাম্বার দেয়, মেয়েদেরকে একটু নাম্বার কেটে দেয়। এগুলো কিন্তু হতো। ঠিক আছে? এটা মানে তোমাদের হতো কিনা জানি না। বাট আমি তো দেখেছি অনেক ক্ষেত্রেই এটা হতো। ঠিক আছে? মেয়েদেরকে বেশি নাম্বার 11-12 এ আমরা দেখেছি। মেয়েদেরকে বেশি নাম্বার দিয়ে। খাতা যখন দেখছি একটা জিনিসে ছেলেদের কেটে দিয়েছে, মেয়েদেরকে নাম্বার দিয়েছে। তো এটা কিন্তু হতো। ঠিক আছে? তো সেই হিসাবে শিক্ষকদেরকেও সেই প্রশিক্ষণ দেওয়াটা দরকার। তারা লিঙ্গ যাতে সংবেদনশীল হয়। নিরাপদ এবং সহায়ক পরিবেশ, স্কুলে যাতে শিক্ষার্থীদের কোনো হয়রানি না হতে হয় এবং হয়রানি বা বৈষম্যহীন পরিবেশ যাতে না হয়, সেগুলো দেখতে হবে। নারীর ক্ষমতায়ন বা সমান সুযোগ দেখতে হবে, যাতে মেয়েদের আত্মবিশ্বাস হয়, নেতৃত্ব এবং জীবনের সুযোগ যাতে তাদের দেওয়া হয়। এবার হচ্ছে লিঙ্গ পক্ষপাতিত্ব, জেন্ডার বায়াস কি জিনিস? জেন্ডার বায়াস হলো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি লিঙ্গের ভিত্তিতে অসম আচরণ বা মনোভাব পোষণ করা। যেমন লিঙ্গের ভিত্তিতে ব্যক্তিদের প্রতি আচরণ বা বৈষম্যকে আমরা লিঙ্গ পক্ষপাতিত্ব বলি। যেমন বলা হয় পুরুষেরা কম আবেগপ্রবণ হয়, মেয়েরা কম আবেগপ্রবণ হয়, আর মেয়েরা বেশি আবেগপ্রবণ হয়। লিঙ্গ মানে যেটা হচ্ছে আমরা জেন্ডার বায়াস বলে থাকি। ঠিক আছে? অনেক ক্ষেত্রে মেয়েদেরকে একটু বেশি সুবিধা দেওয়া হয়, ছেলেদের দেওয়া হয় না, অনেক কিছু ব্যাপার থাকে। এবার এই লিঙ্গ বৈষম্য, তো লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ডিসক্রিমিনেশন কি? যে লিঙ্গভেদে কোনো ব্যক্তির সাথে অসম বা অন্যায়ভাবে আচরণকে আমরা লিঙ্গ বৈষম্য বলি। যেমন লিঙ্গ বৈষম্যের আমাদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য সব জায়গাতেই আমরা দেখতে পাই। উদাহরণ কি? শিক্ষায় সুযোগের অভাব, মেয়েদের বিদ্যালয়ে দেখো কম ভর্তি হয়, তার মানে মেয়েরা সুযোগ কম পায়। কর্মক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন দেওয়া হয় না, যদিও ডিপিএসপি তে বলা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় না। মেয়েদের কম বেতন দেওয়া হয়, ছেলেদের একটু বেশি বেতন দেওয়া হয়, কারণ বেশি সময় কাজ করে। এটা হয়ে থাকে। ঠিক আছে? সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণের সীমাবদ্ধতা, বিশেষ ডিসিশন মেকিং এর সময় মেয়েদেরকে ডিসিশন নিতে দেওয়া হয় না, ঘরের ক্ষেত্রে বলো বা অনেক জায়গাতে দেওয়া হয়। এটা ব্যাপার, ওই জন্য এখনো দেখো কোনো জায়গায় যদি মেয়ে যদি হেড হয়, একটু গন্ডগোল করে অনেকে। ঠিক আছে? সমাজে পুরুষ পক্ষের আধিপত্য এবং মেয়েদের ঘরোয়া কাজে সীমাবদ্ধতা বেশিরভাগ জায়গাতেই করা হয়। যেমন একটা উদাহরণ দেখো, কেরল। কেরল হচ্ছে মানে কেরলের ব্যাপারটা একটু অন্যরকম। তোমরা হচ্ছে কেরল সম্পর্কে কতটা কি আইডিয়া আছে আমি জানি না। কেরল হচ্ছে কিন্তু সবচেয়ে হাইয়েস্ট লিটারেসি রেট, সবচেয়ে শিক্ষিত। তো তোমাদের মনে হতে পারে বাহ, কেরল সবচেয়ে শিক্ষিত মানে সব থেকে ভালো। কিন্তু কেরলে ব্যাপারটা কিরকম, শিক্ষা ব্যাপারটা কিরকম, তারা তাদের মেয়েদেরকে, মানে আমি হচ্ছে কিছুদিন আগে হচ্ছে ট্রেনে ফিরছিলাম, হচ্ছে বিশাখাপত্তনম থেকে ফিরছিলাম। সেখানে একজন হচ্ছে মানে মুসলিম মার্চেন্টের সাথে আমার দেখা হয়েছিল। ঠিক আছে? মানে কেরল থেকে আসছে, একদম কন্যাকুমারী থেকে উঠেছেন। ঠিক আছে? পুরো ট্রেনে হচ্ছে প্রথমটা একটু
ঠিকঠাক তারপর পুরো ট্রেনে বেশ সুন্দর কথা বলতে, বলতে আসছে কিছুক্ষণ পর থেকে টোটালি ইংলিশে কথা বলছে। কারণ সে হিন্দি ওরা অতটা বলে না। ঠিক আছে? টোটালি ইংলিশে কথা বলতে, বলতে আসছে। আমি মানে আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছে। কারণ আমি খুব ফ্লুয়েন্সির সাথে কথা বলতে পারি। আমি হিন্দিতেও সারাদিন আমার সাথে কথা বললেও আমি বলব। ইংলিশে কথা বললেও আমি সারাদিন কথা বলব। বাংলাতে তো মাতৃভাষা, কোনো সমস্যা নেই। বাকিরাও কেউ অত সেভাবে কথা বলতে পারছে না। কারণ অত ইংলিশ বলতে গেলে মানুষ একটু আটকে যায়। আমার ক্ষেত্রে অসুবিধা নেই। আমি ফ্লুয়েন্সির সাথে সবকিছু কথা বলতে পারি। তো সে আমার সাথে অনেকক্ষণ কথা বলছে। মানে এবার জিজ্ঞেস করছে আমি কি করি? সে তাদের সোসাইটি কিরকম, তার মানে তার মেয়েকে কি রয়েছে, নাতনি, নাতি, হ্যান-ত্যান প্রচুর গল্প বলছে তাদের সোসাইটি। এবার আমি একজনকে সুযোগ পেয়েছি, আমি জানতে তো ছাড়বো না। মানে আমি কাউকে এরকম পেয়ে গেলে খুব সুন্দর জানতে চাই। তো কেরলের ব্যাপারটা এরকম, এই স্টেটটার এমন, এখানে মেয়ে যারা হয়, মহিলা যাদের হয় তাদের পড়াশোনাতে খুব সুযোগ দেওয়া হয়। পড়ো, তোমার যত খুশি পড়ো। হায়ার স্টাডিজ করো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে জব করতে দেবে না। ঠিক আছে? কোনো জবের কিন্তু কাজ কিন্তু তোমাকে করতে দেবে না। তুমি যদি কাজ করো মানে কাজ করতে দেবে না বলতে কিরকম? তুমি যদি কাজ করতে চাও, কাজ করতে পারো। তোমাকে তার জন্য আছে তুমি কিন্তু সমাজে যাকে বলে একটা বিচ্ছিন্ন করে দেওয়ার মতো তোমাকে করে দেবে। তুমি যদি জব করো কোনো অসুবিধা নেই। তোমাকে আর কোনো ছেলে বিয়ে করবে না। ঠিক আছে? আর তুমি তোমার মতো থাকবে। বাবা-মাও সেভাবে কথা বলবে না, সম্পর্ক রাখবে না, সেরকম ব্যাপার। তো কেরল ব্যাপারটা এরকম। সেখানে শিক্ষার হার খুব বেশি। মেয়েরা যত খুশি ঘরে যদি তুমি মানে বাড়িতে বসে কাজ করো কোনো সমস্যা নেই। কিন্তু বাইরে গিয়ে কোনো কাজের সুযোগ দেবে না তোমাকে কেরলে। আর কোনো মেয়ে যদি করে সোসাইটি তাকে মেনে নেবে না। ঠিক আছে? তো এটা কেরলের ব্যাপার কিন্তু রয়েছে। তো ফলে কেরল মানে ওয়েস্ট বেঙ্গলে যতটা লিবার্টি রয়েছে অন্যান্য স্টেট গুলো কিন্তু সেভাবে লিবার্টি নেই। ঠিক আছে? এটা মাথায় রাখবে। তো যাই হোক ব্যাঙ্গালোর-ট্যাঙ্গালোর আলাদা ব্যাপার। কেরলের ব্যাপারটা কিন্তু এরকম। আমি অনেক যে আলোচনা করলাম অনেক স্টেট কেরালার অনেক ডিস্ট্রিক্ট সম্পর্কে আলোচনা করলাম। সেই ভদ্রলোক হচ্ছে মানে প্রায় প্রতি মাসেই একবার করে ওয়েস্ট বেঙ্গল আসে, কলকাতায় আসে। আমার সাথে এমনি টুকটাক ফোন নাম্বার নিয়েছি, টুকটাক কথা হয়। ঠিক আছে? ভালো লাগে কথাগুলো। এগুলো বিভিন্ন রাজ্যের মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়। কিছু নয়। মানুষের মানসিকতা এইভাবে কথা বলতে হয়। ঠিক আছে? এরকম আমার অনেকের সাথে আর মানে ট্রেনে আগেও একবার এসেছি। তখন আর্মি ম্যানের সাথে একজন কথা হয়েছে। মানে আর্মিতে তিনি চাকরি করেন। মানে আর্মি বলতে আমাদের যে বিভিন্ন ধরনের হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্সি হয়, ইন্টেলিজেন্ট এজেন্সিতে কথা বলে। তো তার সাথেও আমার কথা হয়। মাঝে, মাঝে টুকটাক। সবসময় হয় না। টুকটাক মাঝে, মাঝে মেসেজ করা হয়, কথা হয়। অনেক কিছু কথা টুকটাক বলে যেগুলো মানে অনলাইন পোর্টালে বলা যায় না। ঠিক আছে? গভর্নমেন্টের কি ব্যাপার-স্যাপার টুকটাক চলছে, কি হতে পারে, এরকম ব্যাপার-স্যাপারগুলো আছে। তো এরকম মানুষের সাথে কথা বলতে হয়। বুঝতে পারছো? জানতে হয়। তো যাই হোক। তো প্রভাব কি? লিঙ্গ বৈষম্য। তো এখানে বেসিক্যালি শিক্ষার ক্ষেত্রে মেয়েরা যাতে সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য শিক্ষার ক্ষেত্রে প্রভাব হয়। অর্থনৈতিক ক্ষেত্রে মেয়েরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়, যদি হয়ে যায় তাহলে দেশের উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়। সামাজিক ক্ষেত্রে সমাজে বৈষম্য এবং অবিচার বৃদ্ধি পায়। নারীরা মানসিক চাপ এবং হীনমর্যাদা অনুভব করে। স্বাস্থ্য ও নিরাপত্তা ক্ষেত্রে নারী নির্যাতনের ঝুঁকি বাড়ে আর সামগ্রিক উন্নয়ন তো ক্ষতিগ্রস্ত হয়। তো এবার এই লিঙ্গ সচেতনতা বৃদ্ধির জন্য সরকার কি করেছে? বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেছে। আমরা জানি মহিলাদের জন্য বিভিন্ন অধিকার রক্ষার জন্য, সমতা নিশ্চিত করার জন্য এবং বৈষম্য কমানোর জন্য বিভিন্ন ধরনের আইন তৈরি করা হয়েছে। ঠিক আছে? তার মধ্যে আমাদের সংবিধানে বিভিন্ন আর্টিকেলও দেওয়া রয়েছে। যেমন মৌলিক অধিকার আমরা পড়েছি, মৌলিক অধিকার আর্টিকেল 14 রয়েছে। আইনের চোখে সবাই সমান। নারী পুরুষ সবাই আইনের চোখে সমান, কোনো অসুবিধা নেই। আর্টিকেল 15 এ বলেছে লিঙ্গভিত্তিক বৈষম্য, কাউকে নারী পুরুষ বা লিঙ্গের ভিত্তিতে কোনো রকমের বৈষম্য করা যাবে না যেকোনো জব এর ক্ষেত্রে, যেকোনো বৈষম্য। আর্টিকেল 16 ও বলেছে সাম্যের অধিকারে সরকারি চাকরিতে নারী পুরুষ সবাই যাতে সমান অধিকার পায় সেটার কথা বলা রয়েছে। এবার ডিপিএসপির মধ্যে 39 এ তে যেখানে বলা হয়েছে যেকোনো কাজের জন্য নারী পুরুষ যাতে সমান সুযোগ পায় তার কথা বলা আছে। আর্টিকেল 42 সেখানে বলা হয়েছে শ্রমিক নারীদের জন্য ন্যায্য সুবিধা যাতে সমান কাজের জন্য যে সমান বেতনের কথা বলেছে ইকুয়াল পে, সেটার কথাও কিন্তু ওখানে বলা রয়েছে। অর্থাৎ এটা বুঝতে পারছি যে ডিপিএসপি মানে মৌলিক অধিকার, ডিপিএসপি সবই কিন্তু সংবিধান মানে মহিলাদেরকে সমান অধিকার দেওয়ার কথা বলেছে। এছাড়া বিশেষ কিছু আইন তৈরি করা হয়েছে। যেমন পস অ্যাক্ট। এই পস অ্যাক্টটা বারবার হচ্ছে আমাদের এতে এসেছে। যেটা হচ্ছে কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধ। অনেকে দেখবে যখন কোনো কাজের জায়গায় যাও সেই জায়গায় দেখো প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক।
ঠিক আছে? এটা হয়ে যায় প্রিভেনশন অফ হচ্ছে তোমার সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্ক। যে কোনো কর্মক্ষেত্রে অনেক ক্ষেত্রে মহিলাদেরকে বিভিন্ন জায়গায় মানে যৌন হয়রানির শিকার হতে হয়। বিভিন্ন জায়গায় যে বস থাকে বিভিন্ন ধরনের মানে তোমার কি বলে কুপ্রস্তাব দিয়ে থাকে। বিভিন্নভাবে তাকে টাচ করার চেষ্টা করে। বিভিন্ন জায়গায় দেয় যে, "তুমি যদি আমার সাথে এটা না করো তাহলে তোমার চাকরি চলে যাবে।" বা বিভিন্ন রকম হয়। তো তার বিরুদ্ধে আমাদের পস অ্যাক্ট রয়েছে। খুব কঠোর করা হচ্ছে কিন্তু প্রেজেন্টলি। ঠিক আছে? তারপরে হচ্ছে প্রি কনসেপশন এবং প্রি নাটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট 1994 এ যে আগে কি হতো অনেকে হচ্ছে সেক্স ডিটারমাইন করতে পারতো যে বাচ্চাটা হচ্ছে সেটা পুরুষ না মহিলা। কিন্তু আজকের দিনে তুমি যদি লিঙ্গ নির্ধারণ করো সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে? ফলে তুমি জানতে পারবে না মানে হওয়ার পরে তারপরে তুমি আগে থেকে কারণ ইউএসজি করলে কিন্তু এখানে বোঝা যায় যে তোমার এবার অনেকে দেখবে একটু টাকা দিয়ে ডাক্তারকে বলে তুমি করো। ডাক্তাররা কিন্তু করে না। ঠিক আছে? কিন্তু অনেকে আবার করে। তো ব্যাপার আর কি বলবো? যাই হোক সেটার এবং যারা বড়লোক হয় তারা তো টাকা দিয়ে ঠিকঠাক করে নেয়। ঠিক আছে? তবে আজকালকার দিনে মানসিকতা অনেক রকম চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে আবার কি করে উল্টোও হয় কিন্তু কেস। তারা দেখে যে হচ্ছে ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, তো মেয়ে চাই। সাপোজ ধরো তাদের মেয়ে চাই। এবার ছেলে আছে তখন বলে না এটা করার দরকার নেই। পরে আমরা ট্রাই করব তখন মেয়ে হবে। মানে এখন আবার উল্টোও অনেক ক্ষেত্রে হয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক তো এটা যেকোনো ক্ষেত্রে এগুলা কিন্তু অপরাধ, দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে? নারী নির্যাতন আইন, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ২০০৫ এ। তো এটাকেও বিভিন্ন ধরনের জোরদার করা রয়েছে। তারপর হচ্ছে পিসিপিএনডিটি অ্যাক্ট যে তোমার হচ্ছে সন্তান বাছাই প্রতিরোধ আইন। যে নিরাপদ লিঙ্গভিত্তিক গর্ভপাত রোধ। ওই যে তুমি আগে সেক্স ডিটারমাইন করে তুমি তার গর্ভপাত করতে পারো। তো সেইগুলো মানে করে দিয়েছে। এটা ওই দুটোই মানে তোমাদের হচ্ছে ২ নাম্বার আর ৪ নাম্বারটা একই 1994 এ জিনিসটা করা হয়েছে। অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু বিশেষ অনেক সুবিধে প্রোভাইড করা আছে আইনের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এবার কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যাতে নারীদের বিভিন্ন উদ্যোগ হয় যেমন হচ্ছে ন্যাশনাল পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। নারীদেরকে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে যাতে তারা অংশগ্রহণ করতে পারে। যেন ২০০১ সালে বিভিন্ন নারী ক্ষমতায়ন নীতি করা হয়েছে। জাতীয় লিঙ্গ সমতা নীতি ন্যাশনাল জেন্ডার ইকুয়ালিটি পলিসি সেটা করা হয়েছে। তারপরে আমাদের খুব ফেমাস বেটি বাঁচাও বেটি পড়াও। ঠিক আছে? সেখানে কন্যা শিশুদের জন্য বিভিন্ন স্বাস্থ্য। তারপরে এখন আর সুকন্যা সমৃদ্ধি যে আমাদের পোস্ট অফিসে রয়েছে সুকন্যা সমৃদ্ধি। তোমার অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাকাউন্ট যেখানে তুমি টাকা মেয়েদের জন্য জমা রাখলে এটা উচ্চ হাই ইন্টারেস্টে তুমি সুদ পাবে। মেয়েদের জন্য, মেয়েদের নামে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যেটা পোস্ট অফিসে। তো কারো যদি মেয়ে হয় জন্মানোর কিছুদিন পরেই আধার কার্ড হলেই আধার কার্ড সঙ্গে, সঙ্গে করা যায়। সঙ্গে, সঙ্গে কারো যদি মেয়ে হয় সঙ্গে, সঙ্গে করবে। ঠিক আছে? করে রাখবে। এবার ১৮ বছরের ম্যাচুরিটি হয়। প্রচুর টাকার ইন্টারেস্ট তোমাকে দেয়। অনেকে দেখবে প্রচুর টাকা তাদের অ্যাকাউন্টে রাখে। ঠিক আছে? যাদের বাবার রয়েছে। তবে এটা যদি ১০ বছর হয়ে যায়, বাচ্চাটা জন্ম হয়ে গেছে ১০ বছর হয়ে গেলে কিন্তু আর তুমি করতে পারবে না। ঠিক আছে? 10 ইয়ার এর মধ্যে তোমার হচ্ছে মানে জন্মানোর ২ দিন পরেও যদি আধার কার্ড করে ফেলো, ১ মাসের মধ্যেই তোমার সুকন্যা সমৃদ্ধি। ফলে ১৮ বছর ধরে তুমি জমাও, ৳১.৫ লাখ পর্যন্ত বছরে জমা করতে পারবে। ঠিক আছে? প্রচুর টাকা মানে হাই ইন্টারেস্ট রেট রয়েছে। ঠিক আছে? তো যাই হোক এটার দরকার রয়েছে। তো নারীর ক্ষমতায়ন, ওমেন এম্পাওয়ারমেন্ট এর জন্য নারীদের শিক্ষা সমস্ত জায়গায় সুযোগ সুবিধা। বা সেই অনুযায়ী মেয়েদের শিক্ষায় সমান সুযোগ, অর্থনৈতিক ক্ষমতা, মেয়েদেরকে স্বনির্ভরের জন্য বিভিন্ন ধরনের অধিকার, সামাজিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা মানে নির্বাচনে যে অংশগ্রহণ সব জায়গায় 1/3 ১/৩ মহিলা। আমাদের পাস হয়েছে, বিল পাস হয়ে গেছে অনেকদিন আগে কনস্টিটিউশন এর মধ্যে। তো তারা প্রতিনিধিত্ব করতে পারে, অংশগ্রহণ করতে পারে, মেম্বার এখন সব জায়গায় রয়েছে। আইনগত সুরক্ষা রয়েছে, মিডিয়ার ভূমিকা রয়েছে। মিডিয়ার ভূমিকা কি? সচেতনতা বৃদ্ধি, টিভি, সংবাদপত্র, রেডিও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিঙ্গ সমতা, নারীদের অধিকার প্রচার, সতর্কতা, নারীদের বিভিন্ন আইনি অধিকার সম্পর্কে সতর্ক করা, স্টিরিওটাইপ ভাঙা। এখন সিনেমায় দেখবে বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে যেখানে নারী পুরুষের সমান দক্ষতা এবং অবদান দেখানো হচ্ছে সিনেমার মাধ্যমে যাতে প্রত্যেকে বুঝতে পারে যে মেয়েরাও করতে পারে। এই কারণে আজকে যেন ওমেন ক্রিকেট টিম এতটা উন্নতি করছে। ভয়েস প্ল্যাটফর্ম যেখানে নারীদের সমস্যা, প্রতিবাদ এবং সাফল্যের গল্প তুলে ধরা হয় যাতে মেয়েরা আরো ইনফ্লুয়েন্সড হয়। মেনকা চেন্দ্রী পাল থেকে শুরু করে অরুণিমা এর প্রত্যেকের আমরা, মিথালি রাজ, তারপর আর অনেক আছে। মেরি কমের নাম আমি বলব না। ঠিক আছে? মানে যথেষ্ট আমার বলতে আজকে লজ্জাই করে। তো যাই হোক এইসব যারা রয়েছে তাদের কথা।
কমিউনিটির ভূমিকা রয়েছে, সমাজের একটা ভূমিকা রয়েছে, নারীদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কার্যক্রমে সমর্থন করা, নেতিবাচক মনোভাব, লিঙ্গ ভিত্তিক ভেদাভেদ, তুই মেয়ে তুই কি করবি, এইসব বঞ্চনা দূর করা, স্থানীয় স্তরে মেয়েদের ক্ষমতায়ন প্রকল্প, বালিকাদের শিক্ষা সচেতনতা প্রচার, বিভিন্ন কমিউনিটি লিডার তৈরি করা যার মাধ্যমে লিঙ্গ সচেতনতা, সমাজ এবং সুযোগকে প্রচার করার কথা বলা হচ্ছে। তো এটাই আমাদের জেন্ডার অ্যাওয়ারনেস বা জেন্ডার ইকুয়ালিটি, মানে মোদ্দা কথা নারীদের সমান সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমাদের এমসিকিউ রয়েছে। তো এমসিকিউ গুলো করতে হবে, সুন্দরভাবে করতে হবে। তোমরা উত্তর বলবে, কোনো যদি ডাউট থাকে আলোচনা করবে। আমাদের ইম্পর্টেন্ট জিনিসপত্র আমরা এমসিকিউ আলোচনা করছি এবার, ঠিক আছে? দেখো, সহজ কিছু আছে, কঠিন কিছু নয়, মানে আলোচনা আমরা শুরু করি। বলবে সবাই, জেন্ডার কি? প্রথম প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, জেন্ডার কি? সি হবে, সি, মানুষের মানুষের সামাজিক নির্ধারিত সামাজিক ভূমিকা। নির্ধারিত ভূমিকা। সি। তাহলে যদি বলা হয় জেন্ডার কি বা যে মানে লিঙ্গ কি, তাহলে বলবো মানুষের সামাজিক নির্ধারিত ভূমিকা। এই কথাটাই বললাম, যে মানুষ সমাজ যেটা ডিসাইড করে দিচ্ছে সেই অনুযায়ী বাবু তোমাকে কাজকর্ম করতে হবে। একদম। লিঙ্গ বৈষম্য বলতে কি বুঝো? লিঙ্গের লিঙ্গের ভিত্তিতে অসম ভিত্তিতে আচরণ। অসম আচরণ। অপশন অপশন এ। এ। লিঙ্গ বৈষম্য বলতে এটাই বোঝানো হচ্ছে যে লিঙ্গের ভিত্তিতে অসম আচরণ। তুমি যদি মেয়ে হও তোমার জন্য আলাদা আচরণ করা হবে, ঠিক আছে? তাহলে সেটাই হচ্ছে। আর এই যদি বলা হয় পুরুষ ও নারীর সমান অধিকার, সেটা হচ্ছে লিঙ্গ সমতা, ঠিক আছে? এই যে বলছিলাম লিঙ্গ বৈষম্যটা হবে, লিঙ্গ সমতা এটা হবে। হুম। নিচের কোনটি লিঙ্গ বৈষম্যের কারণ? লিঙ্গ সবকটি। বৈষম্যের কারণ কোনটি? সবকটি। 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 তো লিঙ্গ বৈষম্যের কারণ হচ্ছে সবগুলো। যে সামাজিক প্রথা এবং কুসংস্কার যদি থাকে তখন মনে হয় আমাদের লিঙ্গ বৈষম্য। পিতৃতান্ত্রিক সমাজ গঠন হলে পুরুষদের প্রাধান্য থাকে, সেটাও লিঙ্গ বৈষম্যের কারণ। শিক্ষা এবং অর্থনীতিতে অসম সুযোগ যদি হয়, পুরুষদের তুলনায় মেয়েদের কম বেতন দেওয়া হয়, তাহলে এগুলো সবগুলো হিসাবেই লিঙ্গ বৈষম্য তৈরি হয়। জেন্ডার স্টিরিওটাইপ বলতে কি বোঝানো হয়েছে? অপশন বি, সামাজিকভাবে পূর্ব পরিকল্পিত লিঙ্গগত ধারণা। কি বলছো বি হবে। বাকিরা? এটা হবে তো নাকি? বি। হুম। হুম। সামাজিকভাবে পূর্ব পরিকল্পিত লিঙ্গগত ধারণা, সেটা কি আমরা বললাম যে বলা হয় যে মেয়েরাই এটা করতে পারবে, এটা ছেলেদের কাজ, এইসব ব্যাপার। আর এটার কথাই বলা হচ্ছে, সিম্পল। আচ্ছা, সমান কাজের জন্য সমান বেতন দেওয়া, এটা নিচে কিসের সাথে যুক্ত? এটাকে কি বলবে? জেন্ডার বায়াস, জেন্ডার ইকুয়ালিটি? জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি না জেন্ডার ইকুইটি, কোনটা হবে? ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে ইকুয়ালিটি হবে। লিঙ্গ সমতা, ঠিক আছে? জেন্ডার ইকুয়ালিটি। তো নারী পুরুষের জন্য যে সমান বেতন, লিঙ্গ সমতার কথা বলা, ইকুয়ালিটি মানে সমতা। আচ্ছা, জেন্ডার বায়াস? পক্ষপাত, নির্দিষ্ট নির্দিষ্ট লিঙ্গের প্রতি লিঙ্গের পক্ষপাত। পক্ষপাত। জেন্ডার বায়াস মানে এটা নির্দিষ্ট লিঙ্গের প্রতি পক্ষপাত করা, যে শুধু ছেলেদের এটা করবে বা মেয়েদের এটা করবে, জেন্ডার বায়াস, ঠিক আছে? সিম্পল কথা। সংবিধানের কোন অনুচ্ছেদে লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং সমতার কথা বলা হয়েছে? 15 নম্বরে। অপশন দেখো। সি হবে। অপশন সি হবে। 14 থেকে 16-র মধ্যে আমি তিনটে আলোচনা করলাম, এক্ষুনি তিনটে আর্টিকেলে আলোচনা করবো। 14-তে কি বলেছে? আইনের চোখে সবাই সমান, আইনের চোখে সমান। 15-তে কি বলেছে? তোমার হচ্ছে জাতি ধর্ম, মানে যে কোনো মানে ধর্ম বা জাতি বা লিঙ্গ সবার ভিত্তিতে সমান। আর 16-তে কি বলেছিল? গভর্নমেন্ট জব, সরকারি চাকরিতে সমান অধিকার। তিনটেই আলোচনা করলাম তো, এই তিনটেই তো রয়েছে নাকি 14 থেকে 16-র মধ্যে?
হ্যাঁ হ্যাঁ লিঙ্গ ব্যবধান কি পরিমাপ করে? জেন্ডার গ্যাপ। লিঙ্গভিত্তিক সুবিধা অপশন এ অধিকার হবে, অসমতা। অপশন এ। অপশন Yeah. এ অধিকার হবে অসমতা। লিঙ্গভিত্তিক সুযোগ, অধিকার এবং অসমতা। ঠিক আছে, দেখা হয় যেখানে দেখা হয় যাতে তারা অর্থনৈতিকভাবে সমান অংশগ্রহণ করছে কিনা সব জায়গাতে দেখা হচ্ছে। এটা কিন্তু উভয়দের কথা বলা হচ্ছে। লিঙ্গভিত্তিক সুযোগ, পুরুষরা বেশি সুযোগ পাচ্ছে না কম পাচ্ছে, পুরুষরা অধিকার, পুরুষদের অসমতা বা নারীদের, এখানে কিন্তু পুরুষ মহিলা এখন লিঙ্গভিত্তিক প্রত্যেকের কথা লিঙ্গ ব্যবধান পরিমাপ করছে। নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝো? সহজ ভাবে। অপশন বি। সামাজিক এবং অর্থনৈতিক বি, ক্ষমতা বি। বৃদ্ধি। বি হবে। নারীর সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি, এটাকে আমরা বলছি ওমেন এম্পাওয়ারমেন্ট। ওমেন এম্পাওয়ারমেন্ট, এটাকে ওমেন এম্পাওয়ারমেন্ট বলা হচ্ছে, নারীর ক্ষমতায়ন একদম। আচ্ছা, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কত সালে শুরু হয়? 2015। 2015 সালে। মোদিজি এসে করেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও। পরিণীতি চোপড়া অনেকদিন এখন কি আছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর? বেটি বাঁচাও বেটি পড়াও এর এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি আছে? এটা পরীক্ষা আসতে পারে। আয়ুষ্মান খুরানা মনে ছিল। আবার বেটি বাঁচাও বেটি, তোমার হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রেজেন্টলি, ও এখন এই আছে তোমার হচ্ছে কি বলে এখন কি এখন কাকে করেছে? সাক্ষী মালিক। সাক্ষী মালিকই তো আছে। সোনাম কাপুর ছিল আগে, সাক্ষী মালিক। আহ, ভাবনা দেহারিয়া কেউ করেছিল। এখন হচ্ছে ওই ভাবনা দেহারিয়া রয়েছে। এটা করে রাখবে, প্রেজেন্টলি যদি পড়ে এটা আসতে পারে, ভাবনা দেহারিয়া। এটা কিন্তু 2024 প্রেজেন্টলি এখনো কিন্তু তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে। এটা করে রাখবে, হ্যাঁ মনে রাখবে, আসতে পারে। কি আছে স্যার? ওই তো ভাবনা ইনি দেহারিয়া। কিসের সাথে যুক্ত? ইনি ইনি হচ্ছেন ওই যে পাহাড় চড়েন, যে তোমার হচ্ছে মানে কি বলে আচ্ছা আচ্ছা, মাউন্টেন ক্লাইম্বার, ট্রেকিং। ট্রেকিং আর কি। আচ্ছা, নেক্সট, কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে কোন আইন প্রণয়ন করা হয়েছে? পস্কো। সি। কোনটা হবে এক্ষুনি বললাম, সি হবে। আইডেন্টিফাই না, সি হবে, পিএনডি। পিসিপিএনডি। ঠিক আছে, এটা আমাদের লিঙ্গ নির্ধারণ মানে লিঙ্গ নির্বাচন নিষিদ্ধকরণ, পিসিপিএনডিটি। পস্কো তো আলাদা জিনিস। পস্কো কি একটা, পস্কো একটা কি? পক্সোটা কি স্যার বলুন তো, ভুলে ওই গেছি। 18 এর কম বয়সে যৌন হয়রানি থেকে বাঁচানোর জন্য একদম। পক্সোটা। পক্সো হচ্ছে প্রোটেকশন অফ নাবালিকাদের। চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। এই যে মেয়েদেরকে যে বিভিন্ন কম মানে 18 বছরের কমে কেউ যদি তোমার হচ্ছে মানে করা হয়, ঠিক আছে, মানে কোনো মহিলাকে যদি মানে রেপ করে, ঠিক আছে, তখন তাকে পস্কো অ্যাক্টের মাধ্যমে অ্যারেস্ট করা হয়। কি বললাম বোঝা গেছে? এবার এমনি যদি তোমার ওই জন্য কিছুদিন ছিল না, পস্কো অ্যাক্টটাকে খুব করার চেষ্টা, মানে কেউ যদি তোমার করে তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, হাইয়েস্ট সেন্টেন্স, কিন্তু তার উপরে হলে হবে না। ওই জন্য অনেকে হচ্ছে তোমার এই যে 18 বছরের নিচে কোনো মানে মহিলা যদি কোনো পর্নোগ্রাফি করা হয় বা সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট করা হয়, তখন সেগুলো পস্কো অ্যাক্টের আন্ডারে করা হয়। তখন একটু বেশি সেগুলোকে তোমার করা হয়, মানে কনভিক্ট করা হয়। এমনি যদি তোমার 18 পরে করা হয় সেটা কনভিক্ট করা হয়, কিন্তু অনেকটা কম ভাবে করা হয়, ঠিক আছে। কিন্তু যদি 18 বছরের নিচে কোনো মহিলার সাথে মেয়ের সাথে করা হয়, সেটা পস্কো অ্যাক্টের মাধ্যমে করা হয়।
মানে আরো বেশি সেটাকে মানে সেন্সিটিভ ভাবে দেখা। 20 পর থেকে আরো অনেক করা হয়েছে, এটাকে স্ট্রিক্ট করা হয়েছে পস্কো অ্যাক্ট। কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে কোন আইন প্রণয়ন করা হয়েছে? এটা দেখে পস নেওয়া আইন। কি হবে? অসাইন। পস, পস আইন এ। অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, পস আইন। আচ্ছা, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নারীদের প্রতি সম্মান মৌলিক কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে? এটা তো দেখেই বোঝা যাচ্ছে। সি আছে, সি। ও 51A(e) 51A আমাদের 51A তে সমস্ত মৌলিক কর্তব্য রয়েছে। এবার তার মধ্যে DPSP সব রয়েছে। না বাবা, ডিপিএসপি নয়। 42 থেকে আমাদের হচ্ছে ভুলে গেছি। ফান্ডামেন্টাল ডিউটিস। হ্যাঁ, 1 থেকে 4 এর মধ্যে পার্ট 1 রয়েছে, 5 থেকে 11 এর মধ্যে আমাদের সিটিজেনশিপ রয়েছে, 12 থেকে 35 এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, 36 থেকে 51 এর মধ্যে রয়েছে ডিপিএসপি। এবার 51 এ সেটাতে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য। এবারে 51 এর মধ্যে আমাদের 11টা রয়েছে, 11টা, সেই 11টার মধ্যে এটা একটা মৌলিক কর্তব্য রয়েছে। কি বললাম, বোঝা গেছে? এটা হচ্ছে ব্যাপার। বাল্য বিবাহ নিরোধ আইন বা চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট দ্বারা মেয়ে এবং ছেলেদের যে বয়স কত নির্ধারণ করা হয়েছে? ছেলেদের 21, সি, মেয়েদের 18। সি। সি হবে। ছেলেদের 21, মেয়েদের 18। ঠিক আছে, ভালো কথা। পণ প্রথা বিরোধী আইন ডাউরি প্রহিবিশন অ্যাক্ট কত সালে পাস? 1961। কবে হয়েছিল? 1961, 1961 তে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, এখান থেকে পণ দেওয়া নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রাইম মিনিস্টার সহজ কথা কে ছিল? নেহরু। নেহরু ছিল, নেহরু বাবু ছিল। সুকন্যা সমৃদ্ধি যোজনা, এই একটু আগেই বলছিলাম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এসএসএ বলা হয়। পোস্ট এটা অফিসে 14 আছে, সালে। পোস্ট অফিসে আছে, প্রত্যেকদিন লিখতে 16 হয়। নাকি? 2015 সালে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা মহিলা মানে তার মেয়ে যদি হয় তখন তুমি করতে পারো। ঠিক আছে, সুকন্যা সমৃদ্ধি করা হয়েছে। এটা বেসিক্যালি এই যে অ্যাকাউন্টটা করা হয়েছিল, এই যে যোজনা, এর আন্ডারে এসএসএ, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট করা হয়, এসএসএ অ্যাকাউন্ট করা হয়। এটা বেসিক্যালি ওই যে বেটি বাঁচাও বেটি পড়াও হয়েছিল না, বেটি বাঁচাও বেটি পড়াও, এক্ষুনি যে আলোচনা করলাম বেটি পড়াও, এটা চালু করা হয়েছিল 2015 22শে জানুয়ারি। তো এই বেটি বাঁচাও বেটি পড়াও বলে দেওয়া হবে। এবার বলে দিলেই তো হবে না, কিছু তো কাজ করতে হবে। সেই কাজের জন্য অ্যাকাউন্ট হয়েছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা। মানে ওই এই স্কিম, মানে এই যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমটা এলো, তার মাঝখানে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট করা, যেমন জনধন যোজনা, তো তার আন্ডারে তো ফ্রি মানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করা হলো। ব্যাপারটা সেরকম, দুটোর পার্থক্য মানে দুটো জিনিস বোঝাতে পারলাম তো? বেটি বাঁচাও বেটি পড়াও কিভাবে হবে? সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের মাধ্যমেই হবে, নাহলে তুমি কি করে টাকা জমা করবে? ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? হ্যাঁ। কত নম্বর অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভোটাধিকারের কথা বলা হয়েছে? 326। আমাদের আর্টিকেল রয়েছে 326, 326 ধারা অনুচ্ছেদে যে কোনো ধর্ম বর্ণ হও তুমি, প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, যেটাকে ইউএএফ, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি রয়েছে। ভালো খবর। জাতীয় নারী দিবস কবে পালন হয়? এইবার এটা নারীদের কাছ থেকে উত্তর চাইব। 8ই মার্চ। বি বি হবে। 8 মার্চ হবে, হ্যাঁ। জাতীয় নারী দিবস নারীদের কাছ থেকে উত্তর পাবো, এটা 8ই মার্চ, শিওর? হ্যাঁ, হ্যাঁ। শিওর। আন্তর্জাতিক ছিল নাকি? আন্তর্জাতিক নারী দিবস ছিল। ইন্টারন্যাশনালটা মনে হচ্ছে 8ই মার্চ। 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক তার নারী দিবস। ইন্টারন্যাশনাল 21 হ্যাঁ, এপ্রিল। আন্তর্জাতিক। এটা 21শে এপ্রিল হবে। আন্তর্জাতিক নারী দিবস 8th মার্চ।
আর জাতীয় নারী দিবস 13ই ফেব্রুয়ারি। জাতীয় কার জন্মদিন? জাতীয় নারী দিবস পালন করা হয় কার জন্মদিন? দেখি। খারাপ অবস্থা। সরোজিনী নাইডু। চেনো না? চেনো না? স্যার পুরুষদের নেই? আছে পুরুষদের তো, আছে তো। মেন্স ডে, ওয়ার্ল্ড মেন্স ডে। কি অবস্থা! মেয়েদের সমস্যা, মেয়েরা নারী দিবস জানে না গো। ছি ছি ছি। জাতীয় মহিলা কমিশন বলো। ন্যাশনাল কমিশন ফর ওমেন। 1992। জাতীয় মহিলা কমিশনার, ন্যাশনাল কমিশন ফর ওমেন 1992 সালে হয়েছে 31 জানুয়ারি তৈরি করা হয়েছিল। এটা বেসিক্যালি তৈরি করা হয়েছিল ওই যে যাতে আমাদের যে দ্বিতীয় শিক্ষানীতি হয়েছিল 1986-তে, তারপর এটা করেছিল, সেখান থেকে আমাদের মেয়েদের যে শিক্ষার জন্য বিভিন্ন ধরনের স্কিম মানে পদ্ধতি এখানে হয়েছিল। আচ্ছা, জেন্ডার রোল কি? লিঙ্গভেদে সমাজের লিঙ্গভেদে নির্ধারিত সমাজের নির্ধারিত ভূমিকা। জেন্ডার বি রোল হবে। ব্যাপারটা হচ্ছে লিঙ্গভেদে সমাজের নির্ধারিত ভূমিকা। আচ্ছা, মানে মেয়েরা কোন কাজ করবে, ছেলেরা কোন কাজ করবে, অনেক কাজের জন্য মনে হয় এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ, এই জেন্ডার রোল। লিঙ্গ সমাজীকরণ বা জেন্ডার সোশ্যালাইজেশনের ধারণা প্রথম কোথা থেকে পাওয়া যায়? পরিবার থেকে। পরিবার হবে না কর্মক্ষেত্র হবে? হ্যাঁ, শিক্ষা প্রথমে পরিবার হবে। পরিবার থেকেই ছড়িয়ে পড়বে চারিদিকে। একদম ঠিক কথা। যা শিক্ষা প্রথমে পরিবারের জন্য, কিছু হলেই বলে বাড়িতে কিছু শেখায়নি। এরা ছোটবেলা থেকেই এটা বলা হয়, ঠিক আছে? জেন্ডার সোশ্যালাইজেশন, সামাজিকরণ সবসময় শুরু হয় পরিবার থেকে। এটা তো ভালো পারবে বল। সরকারি কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি 26 কুড়ি সপ্তাহ। সপ্তাহ প্রায় 6 মাসের কাছাকাছি। তাহলে কতদিন হবে? 6 মাস মানে 26 সপ্তাহ হবে। 26 24 না 26 সপ্তাহ, যেটা অ্যাক্ট হয়েছিল মেটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961। 1961। মেটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961, যেখানে বলা হয়েছিল কর্মক্ষেত্রে 26 সপ্তাহের জন্য। 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত? সেন্সাস অনুযায়ী সেক্স রেশিও কত ভারতে? সবচেয়ে বেশি সেক্স বি হবে। 943 হরিয়ানা রয়েছে। 943 এর মধ্যে ও সরি, 943 ছিল না? হ্যাঁ, 943। 943 ডি হবে, ডি। 26-এ সেন্সাস হওয়ার কথা। দেখছি হবে কিনা দেখা যাক। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক নিচের কোনটি? এটা সহজ প্রশ্ন। মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড ডি চাইল্ড হবে। ডি। মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, নারী এবং শিশুদের কল্যাণের জন্য দায়বদ্ধ। ভালো খবর। আচ্ছা, এটা মনে হলো কয়েকটা একটু রিপিট হতে পারে এবার। জেন্ডার সচেতনতা বলতে কি বোঝানো হয়? বি। বি। এটা মনে রিপিট ছিল না, আগে প্রশ্নটা ছিল না, কি বলতো? আচ্ছা না, এটা ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জেন্ডার ইকুয়ালিটি এ হবে। সকল লিঙ্গের মানুষকে সমান অধিকার ও সুযোগ দেওয়া। আচ্ছা, সংবিধানে হ্যাঁ কোন এটা একটা ভালো না, এটা দেখো তোমাকে ভারতের সংবিধানে নারীর অধিকার সুরক্ষার জন্য কোন ধারা প্রযোজ্য? এখানে দেখো আর্টিকেল 14-15 দুটোই অপশনে আছে, তখন কি করবে? 14 হবে। 15 হবে। না, অ্যান্সার তখন 15 করবে, ঠিক আছে? 14-তে 15 আইনের দিক হবে। থেকে বলা হচ্ছে, আইন বুঝতে পেরেছো? যদি কিছু না থাকে তখন 14 হবে, 15 হবে, 16 হবে। কিন্তু 14 যেটা বলছে সেটা আইনের দিক থেকে,
15 যেটা বলছে সেটা জীবনের দিক থেকে, আর 16 যেটা বলছে সেটা চাকরির দিক থেকে। কি বলছি বোঝা গেছে? কিন্তু এখানে যখন বলবে নারীর অধিকার সুরক্ষা, সেটা কিন্তু তোমার আইনের কথা বলছে না, জীবনের কথা বলছে। ঠিক আছে? তাই জন্য সবকিছুর মধ্যে জীবন আগে। সেই জন্য অ্যান্সারটা 15 হবে। এবার যদি অপশনে 14 না থাকতো, যদি 15, 19, 21, 12 থাকতো, তখন 14 হতো। কিন্তু 14, 19, 21, 18 রয়েছে, তখন 14 হতো। বা যদি 16, 18, 20, 21 দেওয়া আছে, তখন 16 হতো উত্তর। কিন্তু যখন 14, 15, 16 থাকবে, তখন কিন্তু অ্যান্সার 15 করতে হবে। হুম, এটা মাথায় রাখবে। আচ্ছা, এইটা করলাম। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন এট ওয়ার্ক প্লেস, প্রিভেনশন, প্রহিবিশন এন্ড রিড্রেসিয়াল অ্যাক্ট কিসের জন্য? এটা বললাম একটু আগে। বি। বি হবে। নারীদের কর্মক্ষেত্রে যৌন হেনস্থা থেকে সুরক্ষা প্রদান। ভেরি গুড। আচ্ছা, লিঙ্গভিত্তিক বৈষম্য, জেন্ডার ডিসক্রিমিনেশন কোন ক্ষেত্রে ঘটতে পারে? সব ক্ষেত্রে। সব ক্ষেত্রে। সব ক্ষেত্রে। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা সবই তো ঘটতে পারে। আচ্ছা, যৌথ পরিবারে নারীর অধিকার ও সুরক্ষার আইন কোনটা? সহজ, দেখি মাথায় আসে নাকি। হিন্দু সাকসেসিভ অ্যাক্ট। হিন্দু সাকসেসিভ যৌথ থেকে, হ্যাঁ, নারীরাও যে সম্পত্তির অধিকারে যাতে এ থাকবে সেই জন্য 1950। ন্যাশনাল পলিসি ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন 2001 লক্ষ্য কি? সার্বিক ক্ষমতায়ন। নারীর সার্বিক ক্ষমতায়ন, পুরোপুরি যাতে সব দিক থেকে এম্পাওয়ার্ড হয় সেটা। লিঙ্গ সচেতনতা ও শিক্ষার মধ্যে সম্পর্ক কি? শিক্ষার মাধ্যমে লিঙ্গ বৈষম্য কমানো। লিঙ্গ বৈষম্য শিক্ষার কমানো। মাধ্যমে লিঙ্গ বৈষম্য কমানো। এ বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানটি মূলত কোন উদ্দেশ্যে? কোন সব সবগুলোই উপরোক্ত হবে। সব সবগুলোই তো হবে। সব সবগুলো। এখানে যদি লাস্টেরটা কোনোটিই নয় বলে, তাহলে কোনটা হবে? বি হতো। হ্যাঁ, কন্যা যদি শিশুদের শিক্ষার উন্নয়ন। হ্যাঁ, যদি এইটা কিছু না থাকতো, না, তখন এটা ওটা কিন্তু মেন answer হতো। এটা মেন উন্নয়ন, ঠিক আছে। তারপর যদি হতো, তারপর হচ্ছে এটা 2, জন্মহার বৃদ্ধি, আর শেষে হচ্ছে হিংসা। তিনটেই হবে, কিন্তু যদি আলাদা আলাদা থাকে তখন এই সিকোয়েন্সে করবে। লিঙ্গ সংবেদনটি, জেন্ডার সেন্সিটিভ পলিসি কি নিশ্চিত করে? সমতা অন্তর্ভুক্তি। সমতা এবং অন্তর্ভুক্তি নিশ্চিত। সমতা এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করে। লিঙ্গভিত্তিক হিংসা প্রতিরোধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? আইন সবকটা। সবগুলোই। সচেতনতাও বাড়াতে কথাই হবে, হবে। শিক্ষামূলক হুম। প্ররোচনা আর আইন প্রণয়ন তো করতেই। আচ্ছা, নারী পুরুষদের সমান বেতনের জন্য বেতনের সমতা নিশ্চিত কোন আইনে বলা হয়েছে? এ হবে। Remuneration. 1976। ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট হুম। 1976। ইকুয়াল রেমুনারেশন মানে হচ্ছে তোমাকে যে বেতনটা দেওয়া হচ্ছে সেটার কথা রেমুনারেশন, সেটাকে ভালো ভাষায় বলা হয়। ঠিক আছে, তাহলে কি টপিকটা খুব সহজ ছিল না কঠিন ছিল? সহজ ছিল। ওগুলো মনে করলেই ভালো থাকতে ছিল। পারে, নাহলে ভালো করে আইনগুলো পড়তে নাহলে গেলে এমনি হবে। সহজ। হ্যাঁ, নাহলে পড়লে হবে মোটামুটি। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি তোমাদের হচ্ছে প্র্যাকটিস সেট এখানে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা করে রাখবে, তাহলে কালকে হচ্ছে প্র্যাকটিস সেটটা করিয়ে দেবো। আর ম্যাথের একটা দেওয়া ছিল তোমাদের অলরেডি আগে, সেটা একটু করে রাখবে। আর আমি আরেকটা আজকে প্র্যাকটিস সেট দিয়ে দিচ্ছি, সেটা করে রাখবে। আর তোমাদের পড়ার জন্য আজকে আমি দুটো জিনিস আপলোড করেছি ক্লাসরুমে, দেখেছো? একটু সৈকত দেখেছে, পড়ে আমাকে প্রশ্ন করেছিল। একটা ভুল ছিল তোমার, ওই কন্যাশ্রী না কিসের একটা ভুল ছিল না, স্বাস্থ্যসাথী। ওটা 10 লক্ষ টাকা করে 5 লক্ষ স্বাস্থ্যসাথী। হবে। হ্যাঁ, 5 লক্ষ হবে। বিমাটা তোমরা 5 হবে। হ্যাঁ, তোমাদের এখানে স্কিম দেখো দেওয়া আছে, কোন প্রকল্প, এগুলো কিন্তু একটু পড়তে হবে। পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রকল্প, কোন প্রকল্প কবে হয়েছে বা প্রকল্পটা কি সংক্রান্ত ছিল, ঠিক আছে, সেটা দেখো আমি দিয়ে দিয়েছি, এটা দেখে নেবে। আর একটা কিছু জিনিস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইংলিশে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হবে তার দেখো বাংলায় মানেটাও দেওয়া আছে, আর কোন জায়গায় ব্যবহার করা হবে তারও একটা দেওয়া আছে। ঠিক আছে,
একটু এগুলো পড়তে হবে, একটু আমি পড়ার জন্য ইম্পর্টেন্ট পিডিএফ দেখে দেখে আমি আপলোড করে দেবো ক্লাসরুমে। ক্লাস তো হবেই। আর আমি এখনই হচ্ছে প্র্যাকটিস সেট আর একটা আপলোড করছি, করে রাখবে, পড়ে রাখবে, যার যা ডাউট হবে আমাকে কিন্তু জিজ্ঞেস করে নেবে। ক্লিয়ার? বোঝা গেল?